ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 1 এর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2022 সালের বোর্ড কোশ্চেন পরিপূরক পরীক্ষার অতি সংক্ষিপ্ত কোশ্চেন, মানে 1 থেকে 10 এই 10টা অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে আমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেন সম্পর্কে ধারণা পাবো এবং বোর্ড পরীক্ষায় কী ধরনের অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসে এবং সেগুলোর অ্যান্সার কত সহজভাবে আমরা করতে পারি সেটাই শিখব। তো এখানে যদিও 10টা কোশ্চেন আছে, তো এগুলো আলোচনার মাধ্যমে আমরা সিমিলার নিয়মের আরও যে ম্যাথ আছে সেগুলোর জন্য আমরা করতে পারি, তো সেটা আমরা শেখার চেষ্টা করব। তো চলেন শুরু করি। তো প্রথম যে কোশ্চেনটা আছে দেখেন এখানে লেখা আছে, এটা একটা বর্ণনামূলক কোশ্চেন, মানে ডেফিনেশন, যে অনুরাশি বলতে কি বোঝায়। তো অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে এই প্রথম চ্যাপ্টার থেকে, মানে নির্ণায়ক চ্যাপ্টার থেকে অনুরাশি এবং সহগুণক এই দুইটা ডেফিনেশন মাঝে মাঝেই আসে। তো অনুরাশির ডেফিনেশনটা হচ্ছে যে নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম ও সারির উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণায়কটি পাওয়া যায় তাকে ওই উপাদানের অনুরাশি বলা হয়। তো এটা আমি একটু একে বোঝাচ্ছি। একটা নির্ণায়ক আমি আগে লিখি যে A1 A2 A3, ধরেন এটা একটা নির্ণায়ক আমি আগে লিখে নিই যে B1 B2 B3 C1 C2 C3। তো এটা হচ্ছে একটা নির্ণায়ক। তো এখন আমার ডেফিনেশনটা ছিল কি যে অনুরাশি কাকে বলে। তো অনুরাশি বলতে বোঝাবে যে নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম ও সারি বাদ দিয়ে, ধরুন আমি এখানে এই A1 এটাকে আমি ধরলাম, তো এইটার কলাম মানে এটা বাদ এবং সারি মানে এটা বাদ। তো এই কলাম এবং সারির উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদান বলতে এই যে চারটা উপাদান দিয়ে এই বাকি উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণায়কটি পাওয়া যায় তাকে ওই উপাদানের অনুরাশি বলে। তার মানে এখানে A1 এর অনুরাশি হবে কি? অনুরাশি হবে B1 B2 B3 C2 C3, এটা হবে A1 এর অনুরাশি। তো এইভাবে করে আমরা যে কোনো উপাদানের আমরা অনুরাশি বের করতে পারি। তো এইভাবে ডেফিনেশন সহগুণকও আসে। তো যাই হোক, এটা বইয়ে সুন্দর করে লেখা আছে, তো আপনারা এটা পড়ে নেবেন, বা আমি যে নির্ণায়ক চ্যাপ্টারের যে ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে আছে, ম্যাথমেটিক্স 1 এর প্লেলিস্ট, সেখানেও আরও সুন্দর করে বোঝানো আছে, তো সেখান থেকেও দেখে নিতে পারেন। এখানে জাস্ট আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম। তো 2 নম্বর যে কোশ্চেন, এটা হচ্ছে একক ম্যাট্রিক্স কাকে বলে বা একক ম্যাট্রিক্সের সংজ্ঞা দাও। তো এটাও আমি একটা ম্যাট্রিক্স আগে আঁকি, তারপরে বোঝাই আপনাদেরকে। 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো একক ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি? একক ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান একক এবং অবশিষ্ট সকল উপাদান শূন্য। তো এখন এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কর্ণ হচ্ছে দুইটা, এই যে একটা কর্ণ আর এইদিকে একটা কর্ণ। তো এই দিকের যে কর্ণ এটাকে বলা হয় প্রধান কর্ণ। তো যে বর্গাকার ম্যাট্রিক্স, মানে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স কেন? এখানে কলাম এবং রো, মানে কলাম এবং সারির সংখ্যা যেহেতু সমান, তার মানে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। মানে এদিকে রো আছে 3টা, এদিকে কলামও আছে 3টা, তার মানে এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। তো একক ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান একক, এই যে এক সকল উপাদান, এবং বাকি সব উপাদান হচ্ছে শূন্য। তো এই কারণে একে বলা হয় একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স বলা হয়। তো এটা অভেদ ম্যাট্রিক্সের ডেফিনেশন হিসেবেও আসতে পারে। তো যাই হোক, একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স যেভাবেই ডেফিনেশনটা আসুক, ডেফিনেশনটা মানে সংজ্ঞাটা হচ্ছে এরকম যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান একক এবং বাকি উপাদানগুলো শূন্য, তাকে বলা হয় একক ম্যাট্রিক্স। তো এখন 3 নম্বর যে ম্যাথটা, 3 নম্বর ম্যাথটা দেখেন খুবই সহজ। তো এই যে 1 আর 2, এই যে এখানে 1 আর 2 এই দুইটা কিন্তু আমার থিওরিটিক্যাল কোশ্চেন, মানে ডেফিনেশন আসছে জাস্ট। তো 3 নম্বরটা হচ্ছে ডাইরেক্ট ম্যাথ, যেমন -i স্কোয়ার, আবার ব্র্যাকেট দিয়ে এটার আবার স্কোয়ার। তো এখন আমরা জানি আই যেটা দেওয়া আছে আই স্কোয়ার, এটার মান হচ্ছে -1। তার মানে এই যে মাইনাসটা আমি রাখলাম, এখন আই স্কোয়ার এটার পরিবর্তে এখানে লাগবো কত? -1, কারণ এটা আমরা জানি -1। তো এখন ব্র্যাকেট দিয়ে, যেহেতু পরে আবার স্কোয়ার আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম এটা, ঠিক আছে। তো এখন হচ্ছে এই যে -1 আর এই -1 কত হয়? +1 হয়। তার মানে এখানে আমি লিখতে পারি যে 1 স্কোয়ার। তো 1 এর পাওয়ার যাই থাক, স্কোয়ার থাক কিউব থাক যাই থাক, সেটা কিন্তু 1ই হয়। তার মানে 1 হচ্ছে এটার অ্যান্সার 3 নম্বর ম্যাথে। তো 4 নম্বর যে ম্যাথটা আছে দেখেন, যে ঢাকা
শব্দটির বর্ণগুলোকে কয় প্রকারে সাজানো যায়। তো এই কোশ্চেনটা কিন্তু কমন একটা কোশ্চেন, এই 21-এর নর্মাল পরীক্ষায় আসছে, বোর্ড পরীক্ষায় বা 22-এর বোর্ড পরীক্ষায় আসছে নর্মাল একটা কোশ্চেন, যে ঢাকা বা বুক এই টাইপের যে কোনো ওয়ার্ডকে আমরা কয়ভাবে সাজাতে পারি। এটা একটা কমন একটা কোশ্চেন বা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা বের করার নিয়ম কি, আমরা এই শব্দটা আগে লিখবো, ঢাকার শব্দর ভিতরে কয়টা লেটার আছে সেটা আমরা দেখব। তো এখানে লেটার আছে 5টা, যার ভিতরে আছে 2টা আছে এ, 5টা টোটাল লেটার, এবং এ আছে 2টা। তো তাহলে এটাকে সাজানোর সংখ্যাটা হবে এরকম, যে টোটাল যে লেটার বা বর্ণ সেটার ফ্যাক্টোরিয়াল যাবে উপরে, মানে যেহেতু 5টা বর্ণ আছে ফ্যাক্টোরিয়াল 5 হবে উপরে, আর একই বর্ণ আছে কয়টা সেটা যাবে নিচে। যেমন এ আছে 2বার, তার মানে ফ্যাক্টোরিয়াল 2। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1 × 2 × 3 × 4 × 5, মানে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে কত পর্যন্ত লিখবো, এবং নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 মানে 1 থেকে আমরা 2 পর্যন্ত লিখবো, 1 × 2 এইভাবে লিখবো। তো এই 2 আর এই 2 কাটাকাটি যায়। তো এখন এই 3 আর 4 আর 5 এই 3টা যদি গুণ করি, 3 × 4 = 12, 5 × 12 = 60, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 60। এটাই হচ্ছে এই 4 নম্বর ম্যাথের অ্যান্সার। তো প্রত্যেক পরীক্ষায় কিন্তু এই টাইপের যে কোনো একটা ওয়ার্ড কিন্তু আপনার কমন আসবে, যে ঢাকা, বুক বা এই টাইপের ছোটোখাটো যে কোনো একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এটাকে কয়ভাবে সাজানো যায়। তো এটা নিয়ম হচ্ছে টোটাল বর্ণ আছে কয়টা সেটার ফ্যাক্টোরিয়াল যাবে উপরে, আর একই বর্ণ আছে কয়টা সেটা যাবে নিচে। তো যদি এমন হতো যে এ 2বার আছে, দিলাম ফ্যাক্টোরিয়াল 2 নিচে দিলাম, অন্য আর একটা বর্ণ যদি সেটাও যদি 2বার বা 3বার থাকতো তাহলে সেটাও আমরা কিন্তু নিচে গুণ আকারে দিতাম, এই 2-র সাথে ফ্যাক্টোরিয়াল 2-র সাথে গুণ আকার দিতাম। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন 5 নম্বর যে ম্যাথ, এখানে সাইন -750 মান বের করতে বলছে, সাইন -750 এটার মান বের করতে বলছে। তো এখন আমরা একটা বিষয় জানি যে এই সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক এই যা আছে এগুলি, তো এর ভিতর থেকে শুধুমাত্র আপনার এই কস আর হচ্ছে সেক এই দুইটার যদি মাইনাস থাকে সেটা হয়ে যায় প্লাস, সেটা হবে প্লাস। এছাড়া বাকি যতগুলি আছে মাইনাস থাকলে কিন্তু সেটা মাইনাসই হবে। যেমন এখানে সাইন -750 আছে, তার মানে এটা হবে মাইনাসটা আগে চলে আসবে, সাইন 750 750। তো এখন এই যে 750 এটার তো মান আমরা জানি না। তো এটার মান বের করার জন্য আমরা মান জানি, কার মান জানি হচ্ছে 0°র মান জানি, 30°, 45°, 60°, 90°, এই মানগুলো জানি। তো এটাকে আমার এমনভাবে ভাঙতে হবে যেন এই 750-এর কাছাকাছি হয় এবং যোগ বিয়োগ করলে এইরকম 0° বা 30° বা 60° বা 45° এই মানগুলো থাকে। তো এটাকে ভাঙার জন্য তাহলে আমরা কি করতে পারি, মাইনাস সাইন। তো এখন হচ্ছে আমরা এটাকে 750-এর কাছাকাছি যাওয়ার জন্য আমরা 90-এর গুণিতক আকারে সাজাবো। যেমন 90 দিলাম, তো 90-কে কত দিয়ে গুণ করলে 750-এর কাছাকাছি হয়, দেখেন যে 8 দিয়ে গুণ করলে হয়, 8 নং 72, তার মানে 720 হয় 90 দিয়ে গুণ করলে। 720 এর সাথে আমরা 30° যোগ করব, তাহলে কিন্তু আমার 750 হয়ে যাচ্ছে। তো এইভাবে করেই কিন্তু আপনার এইখানে যত ডিগ্রি থাক সেটাকে এইভাবে করে ভাঙতে হবে। তো আমি যদি এখানে 9 দিয়ে গুণ করতাম, তার 9 নং 81, 810 হতো। তো 810 তখন কিন্তু -60 দিলেও কিন্তু মিলতো। তো একই রেজাল্ট আসবে যেভাবে আপনি যান। তো এখন আমি যাই, যেহেতু আমি এটা করে ফেলছি এটাই যাই। এখন আমরা যে এরকম আরেকটা বিষয় জানি যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো এখন যদি 9-এর গুণিতক সংখ্যা হয়, 9-এর কত গুণিতক আছে, 9-কে আমরা 8 বার গুণ করব, তার মানে এইটুকু প্রথম চতুর্থাংশ মানে 90, দ্বিতীয় চতুর্থাংশ 90, তৃতীয়টা 90, চতুর্থটাও 90 করে। তার মানে একবার ঘুরে আসলে হবে কি 90-এর 4 গুণ, 2বার ঘুরে আসলে 90-এর 8 গুণ এখানে আসলো। তো এরপর আছে প্লাস, প্লাস মানে এই জায়গায় অবস্থান করবে। তো এইখানে হচ্ছে সবগুলোর মানই হচ্ছে প্লাস। আর যেহেতু এটা 90-এর জোড় সংখ্যক গুণিতক, সাইন কিন্তু চেঞ্জ হবে না, সাইনই থাকবে, সাইনই থাকবে। আর এইখানে হচ্ছে সব মানই হচ্ছে প্লাস, তার মানে এই সাইনের সিম্বল এইখান থেকে প্লাসই আসবে, আর সেই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস থাকবে। দেন হচ্ছে এই যে 30°। তো এখন সাইন 30°র মান আমরা কত জানি, সাইন 30°র মান হচ্ছে হাফ। তো এটাই কিন্তু এই ম্যাথের অ্যান্সার, এই 5 নম্বরের অ্যান্সার। তো এখন আমরা এই 6 নম্বর যে ম্যাথটা যা করবো এটা, তো
তো এই ম্যাথটাও দেখেন আগের বার কিন্তু পরীক্ষায় আসছে। দেখেন 6 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে যে tan ইনভার্স হাফ প্লাস হচ্ছে tan ইনভার্স 1/3 এর মান বের করো। তো আমরা এটাও আমি লিখে ফেলি যে tan ইনভার্স হাফ প্লাস হচ্ছে tan ইনভার্স 1/3। তো এটার জন্য আমরা একটা সূত্র জানি, সেই সূত্র হচ্ছে tan ইনভার্স, এটাকে যদি x ধরি এটাকে যদি y ধরি, তো এখন x প্লাস y হবে, তার মানে হাফ প্লাস হচ্ছে 1/3, আর নিচে হবে 1 মাইনাস এক্স ওয়াই। তো এক্স হচ্ছে হাফ ইন্টু হচ্ছে ওয়াই হচ্ছে 3। তো এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। tan ইনভার্স এটা যদি আমরা লসাগু করি, এখানে হবে 6 আর উপরে যাবে 3 আর 2, মানে 3 যোগ 2, আর নিচেও কিন্তু আমার 3 দুগুণী 6, তো লসাগু করলে এখানে হবে 6 মাইনাস হচ্ছে 1, তো এটা আমরা পাবো। তো এখন আমি নিচে করি, তো দেখেন tan ইনভার্স 1, এখন এইটুকুও যদি আমি যোগ করি তো 3 আর 2 5, 5/6 হয়, তার মানে 5/6, আর নিচেও কিন্তু 6 থেকে যদি আমি 1 মাইনাস করি 5/6 হয়। তো এখন এটাকে আমরা tan ইনভার্স 5/6, আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমরা ভেঙে করতেছি। এটা এখন 6 যাবে উপরে, নিচে থাকবে 5, তো এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, তার মানে এইখানে হবে tan ইনভার্স 1 হবে। তো এখন 1 tan কত ডিগ্রির মান? tan 45 ডিগ্রির মান হচ্ছে আবার 1, তার মানে tan ইনভার্স, আর 1-এর পরিবর্তে লেখা যায় tan 45 ডিগ্রি। তো এইটা আর এটা কাটাকাটি যাবে, তার মানে থাকবে হচ্ছে 45 ডিগ্রি, বা π/4ও লেখা যায় 45 ডিগ্রিকে। তো এটাই কিন্তু হচ্ছে আমার এই ম্যাথের 6 নম্বর ম্যাথের অ্যান্সার। এখন আমরা 7 নম্বর ম্যাথটা করব। দেখেন 7 নম্বর ম্যাথে দেওয়া আছে কি sin 2a কে tan a অনুপাতে প্রকাশ করো। তো এটা হচ্ছে ডিরেক্ট একটা সূত্র, তো আমরা সেই সূত্রটা লিখব যে sin 2a ইকুয়াল হচ্ছে 2 tan a, এটা হচ্ছে 10 অধ্যায়ের একটা সূত্র, 2 tan a বাই হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার a, এটা হচ্ছে ডিরেক্ট সূত্র। তো এটাকে কিন্তু tan a অনুপাতেই প্রকাশ করতে বলছে, এই কারণে আমরা যে sin 2a ইকুয়াল হচ্ছে এই সূত্রটা লিখতে পারি, এবং এটাই হচ্ছে এটার অ্যান্সার। তো এই ম্যাথমেটিক্স 1-এর বেশ কিছু সূত্র কিন্তু পরীক্ষায় প্রত্যেকবারই আসে, তো সূত্রগুলো আপনাকে এই কারণে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো সঠিকভাবে অ্যান্সার করার জন্য বেশ কিছু সূত্র মনে রাখতে হবে। তো এখন আমরা 8 নম্বর ম্যাথটা করবো। 8 নম্বর বৃত্তের সাধারণ সমীকরণটা লেখো। তো এটাও কিন্তু একটা সূত্র ডাইরেক্ট, যে বৃত্তের সাধারণ সমীকরণ। এটাও একটা সূত্র, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তো এই সূত্রটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। দেন হচ্ছে আমরা 9 নম্বর ম্যাথটা করব। 9 নম্বর ম্যাথটা দেখেন কি দেওয়া আছে। 9 নম্বর ম্যাথে দেওয়া আছে যে 2,0 ও 0,0 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। তো এরকম যদি থাকে, এই প্রথমটা হচ্ছে আপনার এটাকে লিখি আমি, তারপরে বোঝাচ্ছি। 2,0 এটা একটা, আর একটা হচ্ছে 0,0। তো এখন এই যে এইখানে দুইটা মান আছে, এখানে দুইটা মান আছে। তো এইখানে প্রথমটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তো এটা কিন্তু নিচে যেটা লিখলাম x1 y1 x2 y2, এটা আপনাদের লিখতে হবে না, জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তো এটার ক্ষেত্রে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব এরকম যদি দুইটা বিন্দু থাকে, তো মধ্যবর্তী দূরত্ব বের করার নিয়ম হচ্ছে, আপনার সূত্রটা হচ্ছে এরকম যে PQ, এটাই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। PQ লেখা যায় হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2 এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2 এটার হচ্ছে হোল স্কোয়ার, আর টোটালটার উপরে হচ্ছে রুট। তার মানে আমরা এই দুটার যে মধ্যবর্তী দূরত্ব,
সেই দূরত্ব ইকুয়াল আমরা লিখতে পারি যে x1 মাইনাস x2, এইটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2, তার মানে 2 মাইনাস হচ্ছে 0, এটা হোল স্কোয়ার, প্লাস হচ্ছে y1 মাইনাস y2, y1 হচ্ছে 0, y2 দেখেন এটা হচ্ছে 0, এটা হোল স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে 2 থেকে 0 যদি চলে যায় 2 থাকে, এবং 2 যদি আমরা স্কোয়ার করি 4 হয়। আর এখানে 0 মাইনাস 0, তার মানে 0, 0 স্কোয়ার করলে 0, তার মানে এটার উপর রুট। ফাইনালি আমরা 4 মানে 2 স্কোয়ার, এটা রুট, তো এখানে হয় 2, এটাই কিন্তু অ্যান্সার। এত একক, যেহেতু কোনো ইউনিট নাই, তো এইভাবে করে আপনার যে কোনো মান এখানে থাক, প্রথমটা ধরবেন x1, তারপর y1, আর দ্বিতীয়টার ক্ষেত্রে x2 y2 ধরে আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। যে এই সূত্রটা কিন্তু আপনাকে পরীক্ষা আসলে লিখতে হবে না, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে লিখে দিলাম যে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করে এই ম্যাথটা করলাম। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা 10 নম্বর যে ম্যাথ সেটা আমরা করব। তো 10 নম্বর ম্যাথটা দেখেন দেওয়া আছে কি, যদি এখানে কিন্তু 3টে মান দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে, -1 0 1 0 0 1, এই বিন্দু 3টি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু যদি হয় তবে ত্রিভুজটির ভরকেন্দ্র নির্ণয় করতে বলছে। তো 10 নম্বর ম্যাথটা করার জন্য আমাকে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র, মানে 3টা শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, ভরকেন্দ্র হবে x1 প্লাস x2 প্লাস হচ্ছে x3 বাই হচ্ছে 3, কমা y1 প্লাস y2 প্লাস হচ্ছে y3 বাই হচ্ছে 3, এটাই হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। তো এখন এইখানেও দেখেন আমার 3টা শীর্ষবিন্দু কিন্তু দেওয়া আছে, সেগুলো কি কি, যে -1 0, আর একটা কি 1 0, আর একটা হচ্ছে দেওয়া আছে 0 1। এই যে 3টা, এটা হচ্ছে 3টাই হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু। ধরুন এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা একটা পয়েন্ট, এটা এটা, এই 3টা শীর্ষবিন্দু, এই যে এই 3টা। তো এখন আমাকে ভরকেন্দ্র বের করতে বলছে। তো সুতরাং আমরা লিখতে পারি ভরকেন্দ্র ইকুয়াল আগেরটার মতো, দেখেন এটা হচ্ছে x1 y1, x2 y2, x3 y3। তো প্রথমটা হবে কি, x1 মানে -1 প্লাস হচ্ছে x2 মানে 1 প্লাস হচ্ছে x3 মানে 0 বাই হচ্ছে 3। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, এই পরের মানগুলো সব y1 y2 y3, তার মানে 0 প্লাস 0 প্লাস 1 বাই হচ্ছে 3। এটা হচ্ছে আমার ভরকেন্দ্র। তো এখন আমি ক্যালকুলেশন করি। তো এখন এই দেখেন এটা -1 আর +1 কাটাকাটি হয়ে যায়, 0 থাকে, তো 0/3, তার মানে 0 নিচে যাই থাক সেটা কিন্তু 0 হয়ে যাবে। আর এখানে হবে কি 0 যোগ 0 যোগ 1, তার মানে এখানে 1/3 থাকবে। তো এটাই হচ্ছে এই ত্রিভুজের ভরকেন্দ্র। তো যদি যে কোনো ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা যে এই সূত্রটার মাধ্যমে ভরকেন্দ্র খুব সহজেই বের করতে পারি। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এই যে অতি সংক্ষিপ্ত কোশ্চেন আমি করে দিলাম, এই 10টা সম্পর্কিত ধারণা হলে, পাশাপাশি সিমিলার নিয়মের আরও যদি ম্যাথ এই টাইপের থাকে, কিছু মান চেঞ্জ করে দিই, সেগুলোও যেন আপনারা করতে পারেন, সেইভাবেই আমি বোঝানোর চেষ্টা করলাম। তো তারপরেও আপনাদের মতামত জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন বা কমেন্ট করে আপনাদের একটা মতামত জানাবেন। আর আমার এই ভিডিওগুলো থেকে যদি আপনারা উপকৃত হন বা বেনিফিটেড হন, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপনারা সহজে পেতে পারেন। তো আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ এবং একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে সেখানেও এঙ্গেজ হয়ে থাকতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ম্যাথ রিলেটেড অন্য কোনো ভিডিওতে।